ওয়েলকাম করছি তোমাদেরকে আমাদের পরবর্তী লেকচারে। আমরা হচ্ছে এই লেকচারে মূলত বৃক্ক এবং নেফ্রন নিয়ে দেখব। আমাদের এই অধ্যায়ের মোটামুটি 50% হচ্ছে এটা নিয়ে। তো আমাদের এই টপিকগুলো খুব ভালোভাবে বুঝতে হবে আমাদের পরীক্ষায় ভালো করার জন্য এবং এই টপিকগুলো ভালোভাবে বোঝার জন্য। তো আসো আমরা দেখি আসলে বৃক্কে কী আছে। আমরা এখানে যে একটা ছবি দেখতে পাচ্ছি, এই যে এটাই হচ্ছে মূলত আমাদের কিডনি বা বৃক্ক। দেখতে এটা এরকম লাগে। দেখো আমাদের যে বৃক্ক, আমাদের বৃক্কের পার্টগুলো দেখো, আমাদের বৃক্কের ভিতরে এই যে যে দুইটা ধমনী ঢুকছে, দেখো একটা ধমনী ঢুকতেছে এবং একটা বের হচ্ছে। তো একটাকে ইফারেন্ট বলা হয়, একটাকে অ্যাফারেন্ট বলা হয়। তো এগুলো আসলে তোমাদের সিলেবাসে নাই, যে জেনে রাখো। একটা ধমনী দিয়ে আমাদের দূষিত যে রক্ত, এই দূষিত রক্তগুলো আমাদের কিডনির ভিতরে প্রবেশ করে, আর আরেকটা ধমনী দিয়ে আমাদের কিডনি থেকে যে বিশুদ্ধ রক্ত অর্থাৎ পরিশ্রুত রক্ত, পরিশোধিত যে রক্ত, সেটা ফেরত চলে আসে। ঠিক আছে? আচ্ছা, দেখি আমরা এরপরে। দেখো আমাদের কিডনির ভিতরে কি আছে। এই যে এটার নাম দেওয়া হয়েছে রেনাল ধমনী। এই যে, তো এই রেনাল ধমনী দিয়ে মূলত আমাদের বৃক্কের ভিতরে যত টক্সিক সাবস্টেন্স বা বিষাক্ত পদার্থ রক্তের মাধ্যমে প্রবেশ করে। আরেকটা হচ্ছে রেনাল শিরা। এই যে দেখো, এই রেনাল শিরার মধ্য দিয়ে কি হয়, বৃক্ক থেকে আমাদের যে পরিশ্রুত যে রক্ত, এটা বের হয়ে আসে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখব নেফ্রন। নেফ্রন কি? আমাদের বৃক্কের ফাংশনাল একক। আমরা নেফ্রন নিয়ে অনেক বিস্তারিত পড়াশোনা করব, মোটামুটি একটা আলাদা পার্টই আছে আমাদের নেফ্রনের। তো আপাতত আমরা নেফ্রনের বিষয়টা দেখতেছি না। আমরা দেখি, দেখো সংগ্রাহী নালিকা। এই যে সংগ্রাহী নালিকাগুলো কারা? এই যে এরা এরা কি করে মূলত? এরা আসলে নেফ্রন থেকে যে পরিশ্রুত বিষাক্ত পদার্থ এবং যে ভালো পদার্থ, তারা এগুলোকে সংগ্রহ করে করে ভালো যে ইলেমেন্ট অর্থাৎ আমার পরিশোধিত যে রক্ত, সেটাকে সে হচ্ছে এর মাধ্যম দিয়ে বের করে দেয়। আর যেগুলো আমার টক্সিক সাবস্টেন্স বা আমার বিষাক্ত পদার্থ, সেই পদার্থগুলোকেও তারা সংগ্রহ করে আলাদা জায়গায় অর্থাৎ মূত্রথলিতে নিয়ে যায় ইউরেটারের মাধ্যমে। আমরা সেটা পড়বো। ওকে, এরপরে আমাদের বৃক্কের বাইরের যে আবরণ, এই যে এটাকে আমরা বলি হচ্ছে কর্টেক্স। আচ্ছা, এরপর আমাদের এই যে স্ট্রাকচার যেগুলো দেখতেছি আমরা, এগুলোকে এক একটাকে বলা হয় রেনাল পিরামিড। দেখো এগুলো অনেকটা পিরামিড শেপ না? দেখো একটু মোটামুটি আমি যদি এক্স্যাক্টলি আঁকাই, এই এগুলো হচ্ছে আমাদের রেনাল পিরামিড। এই রেনাল পিরামিডগুলোর মধ্যেই মূলত আমাদের নেফ্রনগুলো থাকে। দেখো এই যে নেফ্রন। আচ্ছা, আমরা এগুলো পড়বো। দেখি আমাদের বইয়ে কি বলছে। মানবদেহের উদরগহ্বরের পিছনের অংশে মেরুদণ্ডের দুদিকে বক্ষপিঞ্জরের নিচে পৃষ্ঠ সংলগ্ন অবস্থায় দুটি বৃক্ক অবস্থান করে। প্রতিটি বৃক্ক দেখতে কিসের মতো? এই যে আমাদের যে প্রত্যেকটি বৃক্ক বা কিডনি, এগুলো দেখতে সিম বীজের মতো। তুমি একটু মনে মনে একটু কল্পনা করে দেখো তো তোমরা, যে হচ্ছে আমাদের যে কিডনি, এই যে স্ট্রাকচার যেটা, এটা কি দেখতে অনেকটা সিম বীজের মতো লাগে না? হ্যাঁ। আচ্ছা, তো এটাই বলা হয়েছে। এবং আমাদের বৃক্কের বাইরের পার্শ্ব উত্তল। এই যে দেখো, বাইরের পাশটা এরকম উত্তল এবং ভিতরের পাশ যেটা, সেটা অবতল, উল্টা, অবশ্যই স্বাভাবিক। এবং আমাদের বৃক্ক সম্পূর্ণরূপে এক ধরনের ফাইবার বা তন্তুময় আবরণ দিয়ে আবৃত থাকে ফর প্রোটেকশন। ওকে, আমরা পরবর্তী ইয়েতে যদি যাই, দেখো আমাদের পরবর্তী যে লেকচার, সেখানে আমরা যদি দেখি যে আমাদের বৃক্কের কাজ, আমাদের বৃক্কের কাজগুলো যদি আমরা একটু এক নজরে দেখার চেষ্টা করি, তাহলে আমরা কি দেখব, যে আমাদের বৃক্কের প্রথম কাজ কি। দেখো আমাদের বৃক্কের প্রথম কাজ হচ্ছে রেচন বর্জ্য পদার্থ অপসারণ করা। এটাই তো কাজ। কিভাবে? দেখো আমাদের দেহে এই যে আমি বলছিলাম না, ইউরিয়া, এই যে ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন ইত্যাদি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ যেগুলো থাকে, এই বর্জ্য পদার্থগুলো আমাদের বৃক্ক কি করে, দেহ থেকে বের করে দেয়। তিনটা বর্জ্য পদার্থের কথা এখানে বলা হয়েছে। এই তিনটা নাম কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। প্রথমটা দেখো ইউরিয়া, দ্বিতীয়টা হচ্ছে ইউরিক অ্যাসিড, এবং এরপরে হচ্ছে ক্রিয়েটিনিন। এই তিনটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা যদি কখনো ব্লাড টেস্ট করে থাকো বা কারোর যদি কিডনি রিলেটেড কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে তোমরা দেখে থাকবে যে আমাদের ব্লাডে এস ক্রিয়েটিনিন বা সিরাম ক্রিয়েটিনিন বলে একটা টেস্ট থাকে, এবং এটার মাত্রা কিন্তু নির্ণয় করা হয়। এবং আমাদের মোস্ট অফ দ্য ইউরোলজিক্যাল ডিসঅর্ডার বা ডিজিজ যেগুলো, এই রিলেটেড ডিজিজের তোমার প্রাইমারি ইন্ডিকেটর বা প্রাথমিক নির্দেশক হিসেবে কিন্তু এই ক্রিয়েটিনিন কাজ করে। যে তোমার ব্লাডে ক্রিয়েটিনিনের পরিমাণ কি পরিমাণে আছে, কতটুকু আছে, এর উপরে নির্ভর করে বলা যায় যে আসলে তোমার কিডনির কন্ডিশন কীরকম। ঠিক আছে?
আচ্ছা, এরপরে দেখো আমাদের এই যে আমরা এটা আগেও পড়ছি, আমাদের পানি সাম্যতা বা অসমোরেগুলেশন, আমাদের কিডনি যে সে হচ্ছে আমাদের পানি সাম্যতা বা অসমোরেগুলেশনে হেল্প করে। দেখো তারপরে হচ্ছে অন্যান্য পদার্থের অপসারণ। আর কি কি আমরা প্রধান বর্জ্য পদার্থ দেখলাম, ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিনিন। এছাড়া আরও কি নাই আছে, দেখো কি কি আছে, সেগুলো হলো এই যে ভেষজ বিভিন্ন পদার্থ, বিভিন্ন পিগমেন্টস, অতিরিক্ত ভিটামিন, ওষুধ এবং হরমোন। এখন কথা হচ্ছে ওষুধ এবং হরমোন এগুলো কি আমাদের প্রয়োজন নাই? অবশ্যই প্রয়োজন আছে। তাহলে এগুলো কি কেন আমার শরীর থেকে বের হয়ে যাবে কেন? তাহলে বের হয়ে যাবে এই কারণে, কারণ যেটা অতিরিক্ত তোমার জন্য সেটা বের করে দিতেই হবে। তোমার বডি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এর ভিতরে যদি হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত অল্প সামান্য কিছু থাকে সেটাকেও সে সুন্দর মতো বের করে দিবে, সে কখনোই রাখবে না। সো এই কারণে ভিটামিন বা বিভিন্ন পিগমেন্টস বা হরমোনস তারা হইতে পারে মেবি দে আর ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর আস অর সিগনিফিক্যান্ট ফর আস, কিন্তু আমাদের জন্য এত প্রয়োজনীয় হলেও তাদেরকে আমাদের শরীর বা আমাদের কিডনি বের করে দেয়। কেন? তখন তার আমার কোনো প্রয়োজন নাই বা আমার প্রয়োজনের তুলনায় সে অতিরিক্ত পরিমাণে আছে, এটাই কারণ। এরপর পিএইচ নিয়ন্ত্রণ, এই টার্মটা একটু দেখো। আমাদের বৃক্ক দেহের বিভিন্ন তরলের পিএইচ নিয়ন্ত্রণের মাধ্যমে দেহে অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম, যে আমাদের দেহের যে পিএইচ নিয়ন্ত্রণ করে। আমরা আমাদের এই অধ্যায়ের আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা যদি আমাদের খাবারে যদি হচ্ছে প্রোটিন বা আমিষের পরিমাণ বাড়ে, তাহলে আমাদের বৃক্ক যে সে হচ্ছে কি করে, যে মূত্র তৈরি করে, সেই মূত্র অম্লীয় বা অ্যাসিডিক হয়। আবার যদি আমরা ফলমূল বা তরকারি এগুলো বেশি খাই, তাহলে আমাদের যে মূত্র সেটা ক্ষারীয় হয়। অর্থাৎ আমাদের এই কিডনি সে কিন্তু আমাদের পিএইচ ব্যালেন্স যেটা, অর্থাৎ অ্যাসিডিক না খুব বেশি, আবার বেসিকও না খুব বেশি, এই ব্যালেন্সটা সে হচ্ছে সুন্দর মতো মেনটেন করে, ঠিক আছে, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে। এরপরে দেখি আমরা লবণের সাম্যতা নিয়ন্ত্রণ। আমাদের যে কিডনি সে হচ্ছে রক্তের, দেখো, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি খনিজ লবণের সাম্যতা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ তোমার শরীরে কি পরিমাণ সোডিয়াম প্রয়োজন, কি পরিমাণ পটাশিয়াম প্রয়োজন, কি পরিমাণ ক্যালসিয়াম প্রয়োজন, সেই জিনিসগুলোকে ধরে রাখে বা নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের বৃক্ক বা কিডনি। বুঝতে পেরেছ? এবং আমি একটা কমন ফেনোমেনা বলি তোমাদের, এই যে সামনে গ্রীষ্মকাল আসছে, অনেকেই দেখবা হিট স্ট্রোক করে, অথবা তারা হচ্ছে মানে শরীর একদম কেমন যেন ছেড়ে দেয়। হ্যাঁ, তো এটার প্রাইমারি রিজন কিন্তু আমাদের যে ব্লাড, এই ব্লাডে যদি এই যে সোডিয়াম প্লাস আয়ন, যেটাকে ইলেকট্রোলাইটও বলা হয়, এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, অর্থাৎ তোমার রক্তে যদি কোনো কারণে সোডিয়াম আয়নের যে ভারসাম্য এটা যদি নষ্ট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু এই যে বডিতে এই প্রবলেমগুলো হইতে পারে। আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। এরপরে দেখো আমরা অভিস্রবণ নিয়ন্ত্রণ, আমাদের কোষ টিস্যুর মধ্যে যে অভিস্রবণিক চাপ বা প্রেশার এটা নিয়ন্ত্রণ করে। এরপর আমাদের রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। এই যে দেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের প্রশ্ন আসতে পারে না যে রক্ত নিয়ে তো এটা তো আলাদা অধ্যায়, এখানে হার্ট ইনভলভ থাকবে, ব্লাড ভেসেল বা ধমনী শিরা এই জিনিসগুলো থাকবে না, তাহলে এখানে কিডনির কাজ কি? প্রশ্ন আসতেই পারে। আচ্ছা, কিডনি কিন্তু দেখো কিভাবে করে, বৃক্ক আমাদের দেহের সাম্যতা বজায় রাখে, ফলে দেহের রক্তচাপ নিয়ন্ত্রণ হয়। আমাদের যে ব্লাড প্রেশার, এই ব্লাড প্রেশারটা কিন্তু আয়নিক ব্যালেন্স, বিভিন্ন যে আয়ন্স থাকে আমাদের ব্লাডে, এই আয়ন্সের সাথে কিন্তু এটা খুবই ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে? তো যেটা হয় সেটা হচ্ছে এই যে আয়ন্স, এই আয়ন্সগুলোর ব্যালেন্স রক্ষা করছে কে? কিডনি। আর এই আয়নের ব্যালেন্সগুলোই মূলত আমার ব্লাড প্রেশারের যে মেইন ইন্ডিকেটর সেই হিসাবে কাজ করে। এরপরের পয়েন্ট দেখো, যে আমাদের রক্তের উপাদান নির্দিষ্ট রাখা। বৃক্ক রক্তের আমাদের রক্তরস এবং রক্তকণিকার পরিমাণ এই দুইটা নির্দিষ্ট রাখে। অর্থাৎ আমাদের রক্তে কি পরিমাণ রক্তরস থাকবে এবং কি পরিমাণ রক্তকণিকা থাকবে, এই জিনিসগুলো কিন্তু কিডনি দ্বারা নিয়ন্ত্রিত হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা লাস্টের টপিক, সেটা হচ্ছে আমাদের পুনঃশোষণ, রিঅ্যাবজর্পশন বলা হয়। মানে কি? একবার শোষণ করা হয়েছে, ওই জিনিসটা আরও একবার শোষণ করতে হবে, তাই না? কিভাবে করে দেখো, আমাদের পানি, গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড যেগুলো একদম লাস্ট স্টেজে যায়, সেখান থেকে আবার কিডনি শোষণ করে ধরে রাখে।
এবং ইন্টারেস্টিং কথা হচ্ছে এই পুনঃশোষণ বা রিঅ্যাবজর্পশন যদি না হতো মেবি উইদিন 24 আওয়ার্স অর একদিন এর মধ্যে আমরা মারা যেতাম। সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ফেনোমেনা যে রিঅ্যাবজর্পশন বা পুনঃশোষণ যে প্রক্রিয়াটা। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে নেফ্রন। আমার মনে হয় এর আগে তোমরা আমার আগের যে লেকচারগুলো সেখানে অনেকবার এই নেফ্রনের কথা শুনেছো, নেফ্রনের নাম শুনেছো। তো চলো একটু দেখে আসি যে আসলে নেফ্রন কি, নেফ্রন দেখতে কেমন হয় এবং এই নেফ্রনের কাজ কি। ঠিক আছে, তাহলে আমরা দেখি নেফ্রন কি। দেখো আমাদের এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে নেফ্রন হলো আমাদের বৃক্কের একক অর্থাৎ ইউনিট। আমি এটা বলছিলাম, যেমন আমরা যদি কোনো একটা বিল্ডিংকে ভাঙি একদম পর্যায়ে কি পাবো, এরকম কিছু ইট পাবো না? তো এই গাঠনিক একক এই জিনিসটা হচ্ছে তোমার নেফ্রন। নেফ্রন হচ্ছে তোমার যে কিডনি বা বৃক্ক, এই বৃক্কের গাঠনিক একক। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমাদের নেফ্রনটা আসলে দেখতে কেমন হয়, এই যে মেইনলি এটা হচ্ছে আমাদের একটা নেফ্রনের চিত্র, ঠিক আছে? এবং এই নেফ্রনের অনেকগুলো পার্ট থাকে, এই পার্টগুলোই আমাদের একটু পড়তে হবে। দেখি আমরা, দেখো নেফ্রন পুরোটাই কিন্তু একটা নালিকা টিউব টাইপের, বাট এই যে এইখান থেকে এই যে এত দূর পর্যন্ত এই পার্টটাই হচ্ছে সংগ্রাহক নালিকা। সংগ্রাহক নালিকা নাম শুনে আমরা কি মনে করছি, সে সংগ্রহ করবে? অ্যাবসলিউটলি। তোমার যে রক্তর কণিকার মাধ্যমে তোমার কিডনিতে শরীরের বিভিন্ন এক কথায় দূষিত রক্ত এসেছে, ওই দূষিত রক্তটাকে সংগ্রহ করবে হচ্ছে আমাদের এই যে নেফ্রন। নেফ্রনের কোন পার্ট? সংগ্রাহক নালিকা। এরপরের যে পার্ট, এই যে রিজিয়নটা, এটাতে বলা হয় হেনলির লুপ। এটা এই যে ইউ শেপ না, এবং এটা হচ্ছে একজন সায়েন্টিস্ট জ্যাকব হেনলি, ওনার নামে এটার নামকরণ করা হয়েছে হেনলির লুপ, ঠিক আছে? জাস্ট এই যে লুপ, আর কিছুই না। এরপর এই যে এইখান থেকে এই যে রিজিয়নটা, এই রিজিয়নটাকে বলা হচ্ছে কি নিকটবর্তী পেঁচানো নালিকা। কি বলা হচ্ছে? নিকটবর্তী পেঁচানো নালিকা। আচ্ছা, তো নিকটবর্তী পেঁচানো নালিকা মানে এটা কিছুই না, গ্লোমেরুলাসের নিকটবর্তী, কাছাকাছি দেখেই নিকটবর্তী, আর কিছুই না। এবং দেখো এটার উল্টা, এটার বলা হচ্ছিল এই অংশটুকুকে প্রান্তীয় বা দূরবর্তী পেঁচানো নালিকা। এরপর যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের বৃক্কের মেইন পার্ট হচ্ছে নেফ্রন। নেফ্রনের আবার মেইন পার্টকে গ্লোমেরুলাস। এই সেই জায়গা যেইখানে মূলত তোমার যে রক্ত, সেই রক্তটা এমনভাবে পরিশ্রুত হয় যেন এই রক্তে মিনিমাম লেভেলের কোনো টক্সিক সাবস্টেন্স বা কোনো ক্ষতিকারক পদার্থ না থাকতে পারে। নো মিন্স নো। হ্যাঁ, তো এটা আসলে খুবই হাইলি স্পেসিফিক, মানে খুবই সেন্সিটিভ একটা ইস্যু, যেটা আমি বলবো এই গ্লোমেরুলাস এর ফাংশন যেটা, এটা আমাদেরকে খুবই ভালোভাবে বুঝতে হবে। তোমরা উপরের শ্রেণীতে যখন যাবে তখন গ্লোমেরুলাস নিয়ে আরও বেশি পড়াশোনা করবে। আপাতত আমরা গ্লোমেরুলাস সম্পর্কে মোটামুটি একটা ধারণা নেই। হ্যাঁ, দেখো গ্লোমেরুলাসের মধ্যে আবার এইটাকে বলা হয় ইফারেন্ট ধমনী, এইটাকে বলা হয় এফারেন্ট ধমনী। ইফারেন্ট আর এফারেন্ট কি? বাংলায় যেটাকে বলা হয় অন্তর্বাহী আর বহির্বাহী। ইফারেন্ট মানে অন্তর্বাহী, এই যে এই অর্থাৎ এই লুপ থেকে এই ইফারেন্ট ধমনীর মাধ্যমে গ্লোমেরুলাসের দূষিত পদার্থটা আসবে। আর গ্লোমেরুলাসের যে রিজিয়নটা, দেখো এই অংশটুকু যেটা, এটাই মূলত গ্লোমেরুলাস। এবং এর কাজ কি? এর কাজ আর কিছুই না, এর কাজ হচ্ছে ছাঁকনি হিসাবে কাজ করা। অর্থাৎ এইখানে যে ব্লাডটা যাবে, এই ব্লাডটা এমন টাইনি একটা ভেসেল দিয়ে যাবে যে ব্লাডের ভিতরে যত ক্ষতিকারক পদার্থগুলো আছে না, সবগুলো আটকা পড়ে যাবে। অনেকটা জাল থেকে মাছ ধরার মতো অবস্থা। তোমার রক্তে যতগুলো দূষিত পদার্থ আছে সবগুলো আটকা পড়ে যাবে, জাস্ট পিওর ব্লাডটা এই এফারেন্ট ধমনী যেটা দেখতেছো বহির্বাহী, এইটা দিয়ে আবার বের হয়ে চলে আসবে। এবং এখানে একটা ডেটা আছে যেটা হয়তো তোমার বইয়ে নাই। আমাদের প্রতি সেকেন্ডে, আচ্ছা আমি প্রতি মিনিটে বলি, প্রতি মিনিটে প্রায় 125 মিলি ব্লাড আমাদের গ্লোমেরুলাস থাকে, এবং এখান থেকে প্রায় 1 ঘন সেন্টিমিটার মূত্র তৈরি হয়। ঠিক আছে? সো তোমাদের এই নেফ্রনের ছবিটা খাতায় আঁকতে হবে। আশা করি এটা কঠিন কিছুই না, খুবই সহজ। তোমরা প্রথমে হচ্ছে সংগ্রাহক নালিকাটা আঁকাই দিবা, এরপরে এখানে হেনলির লুপটা দিবা, তারপরে প্রান্তীয় নালিকা, এবং এরপরে এটাই হচ্ছে আমার বোমেন্স ক্যাপসুল। আশা করি এটা কঠিন মনে হওয়ার কোনো
কারণ নেই, তোমরা সবাই পারবে। তো এই ছিল আমাদের নেফ্রন। এবার আমরা একটু দেখি নেফ্রনের কাজ কি, ফাংশনটা কি, নেফ্রনের আসলে কি কাজ। তোমরা একটু দেখো নেফ্রনের কাজ। নেফ্রনের যে বিভিন্ন পার্ট না, এই বিভিন্ন পার্ট আমি কিন্তু অলরেডি তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে ফেলছি। সো আমাদের ইজি বায়োলজি বইতে দেখো এখানে আরো সুন্দর করে প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে তোমাকে দেখানো হয়েছে, যেগুলো নিয়ে আমি অলরেডি কথা বলে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আমরা আরো একবার দেখি। দেখো আমাদের এই যে বোমেন্স ক্যাপসুল, এই আমি এটা মনে হয় তোমাদেরকে বলি নাই যে আমাদের যে গ্লোমেরুলাস, এই যে রাউন্ড যে শেপের মধ্যে এই যে গ্লোমেরুলাসটা ছিল না, এই রাউন্ড শেপের নামই হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। ঠিক আছে, স্যার উইলিয়াম বোম্যান একজন সায়েন্টিস্ট, ওনার নাম অনুসারে এই নামকরণ করা হয় বোম্যান্স ক্যাপসুল। এখন এই বোম্যান্স ক্যাপসুলের মধ্যে যে গ্লোমেরুলাস থাকে, এই যে এটাই দেখাচ্ছে, দেখো বোম্যান্স ক্যাপসুলের মধ্যে গ্লোমেরুলাস, এবং এই গ্লোমেরুলাস আমি যে বললাম যে সূক্ষ্ম ছাঁকনির মতো কাজ করে, সে রক্তকে পরিশোধন করে। এই যে এটারই ইংরেজি টার্ম হচ্ছে আলট্রাফিল্ট্রেট। আলট্রাফিল্ট্রেট মানে সূক্ষ্মভাবে সেকে ওখান থেকে বের করে নিয়ে আসে। এরপরে দেখো এই যে আমি বলছিলাম যে ইফারেন্ট ধমনী, এই যে ইউরিয়া সহ অন্যান্য বর্জ্য পদার্থ নিয়ে ধমনী, যে ধমনীটা থাকে সে আর কি এই যে আমার গ্লোমেরুলাসের কাছে গেল। আচ্ছা, এরপরে এই যে বহির্বাহী যেটা এফারেন্ট, আমরা দেখছিলাম আগের ইয়েতেই স্লাইডটাতেই, রক্ত থেকে ইউরিয়া, পানি, গ্লুকোজ, খনিজ লবণ এগুলো প্রবেশ করে, এবং আমাদের গ্লুকোজ ও প্রয়োজনীয় খনিজ লবণ আবার এই যে রক্তে চলে আসে। যে এইখান থেকে যখন আসে, এই পর্যায়ে এসে তোমার এই যে গ্লুকোজ, প্রয়োজনীয় এবং পানি, এগুলো তোমার দরকার নাই, দরকার আছে। এই জন্য এই জায়গায় এই যে আমরা, এটা ছিল আমাদের প্রান্তীয় পেঁচানো নালিকা, এই জায়গাটায় আবার কি হয়, ওই যে উপকারী যে উপাদান যেগুলো ছিল না, ওই উপকারী উপাদানগুলো আবার শোষণ মানে তোমার রক্তে চলে আসে, কারণ ওগুলো তো দরকার আছে, ওগুলো তো ফেলে দিতে পারবো না। আচ্ছা, এরপর এই যে আমাদের বৃক্ক নালিকা থেকে আমরা অ্যাট এ গ্লান্স জাস্ট মূত্র তৈরির প্রক্রিয়াটা দেখলাম। এই জায়গাটায় কি হচ্ছে দেখো, ইউরিয়া মুক্ত পরিশোধিত রক্ত শিরায় প্রত্যাবর্তন, অর্থাৎ আচ্ছা এখান থেকে আমরা শেষ করি। এরপরে এই যে জায়গাটা, এটা কি হেনলির লুপ ছিল না, লুপ অফ হেনলি, মনে করে দেখো এই জায়গায় কি হয়, মানে তোমাদের প্রশ্ন আসতে পারে না যে স্যার নেফ্রন তো সোজাই হইতে পারতো, এত পেঁচানো কিসের জন্য দেওয়া হয়েছে? তো আল্লাহ দিছে যেহেতু কোনো কারণ তো অবশ্যই আছে। কারণটা দেখো কি, অনেক ইন্টারেস্টিং। এত পেঁচানো কেন? কারণ এই পেঁচানোটার কারণে লেন্থটা অনেক বেড়ে যায়, আর এই এত লেন্থে তখন তোমার ওই যে গুরুত্বপূর্ণ যে এলিমেন্টগুলো, ওইগুলো খুব সুন্দরভাবে আস্তে 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 শোষিত হতে পারে। এটাই হচ্ছে কারণ। ঠিক আছে, এবং এই যে দেখো লুপ অফ হেনলিতে কি হয়, এই যে বৃক্ক নালিকা থেকে রক্তে প্রয়োজনীয় পানির পরিবর্তন, অর্থাৎ এই লুপ অফ হেনলি থেকে পানিগুলো বের হয়ে চলে যায়। কোথায় যায়? আবার তোমার রক্তেই যায়, যেখান থেকে এসেছে। আচ্ছা, এরপর লুপ অফ হেনলি পার হয়ে এখানে ইউরিয়া মুক্ত যে রক্ত, তোমার রক্ত যেটা হচ্ছে তোমার হয়েছে কি বলে, পরিশোধন করা হয়েছে, এই রক্তটা আবার তোমার ব্লাড ভেসেলেই চলে গেল এখান থেকে নেফ্রনের মাধ্যমে। আর লাস্টে কি হলো, এই যে বৃক্ক নালিকা থেকে রক্তে প্রয়োজনীয় উপাদানের সবশেষ শোষণ ও নিঃসরণ, মানে এগেইন ওই যে আমরা পড়ছিলাম না রিঅ্যাবজর্পশন, পুনঃশোষণ, এই পুনঃশোষণটা হয় হচ্ছে এই যে এখানে, বাইরের যে অংশটা এখানে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে লাস্টে দেখো বৃক্ক নালিকা সংগ্রাহক নালিকা থেকে মূল নালিকায় গমন, অর্থাৎ এইখানে এসে যে ওয়েস্ট ম্যাটেরিয়ালসগুলো আছে তারাই মূলত ইউরেটারের মাধ্যমে তোমার মূত্রথলিতে যে জমা হবে এবং মূত্র হিসেবে তোমার শরীর থেকে বের হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে আসলে নেফ্রন কত স্পেসিফিকভাবে কাজ করে এবং কত ডিপলি সে হচ্ছে কাজ করতেছে, এবং প্রত্যেকটা স্টেপে নেফ্রনের প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা পয়েন্টে কত গুরুত্বপূর্ণ জিনিস বা গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদিত হচ্ছে। তো তোমাদের পরীক্ষার জন্য নেফ্রনের এই যে গঠন, এই ছবিটা, এটা না, আমরা এই যে আগে যেটা দেখছি এই ছবিটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এর কোন পার্টের কি কাজ সেটা দেখো আমাদের ইজি বায়োলজি বইতে এই যে খুব সুন্দর মতো এখানে ডায়াগ্রাম আকারে দেখানো হয়েছে। তো এরপরে আমি সুন্দরভাবে তোমাদের সামনে এই জিনিসগুলো ডিসকাস করলাম। আশা করি তোমাদের নেফ্রন এবং নেফ্রনের কার্যক্রম এই জিনিসগুলো বুঝতে আর কোনো অসুবিধা হবে না। তোমরা ভালোভাবে প্রস্তুতি নিবে, এবং এটা যদি তোমাদের পরীক্ষায় আসে তোমরা খুবই ভালোভাবে এটা লিখতে পারবে বলে আমি আশা করি। তো ঠিক আছে, আজকের মতো এখানেই। পরবর্তীতে তোমাদের সাথে আমার দেখা হবে। আমাদের পরবর্তী যে টপিক সেটা হচ্ছে মূত্র তৈরির প্রক্রিয়া। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।